আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি প্রতিদিনের আয়োজন আশিয়ান সিটি ভিশন 2020-তে। আশিয়ান সিটি ভিশন 2020-তে বাংলাদেশের স্পোর্টসের ডেভেলপমেন্ট প্রসেস এবং সেই সাথে ক্রীড়াঙ্গন সম্পর্কিত যত ধরনের অ্যাক্টিভিটি রয়েছে সবকিছু নিয়ে আমরা কথা বলে থাকি। আমাদের মূল লক্ষ্য হলো 2020 সালে বাংলাদেশের স্পোর্টসকে আমরা কোথায় দেখতে চাই। সুপ্রিয় দর্শক, এটিএন বাংলায় যারা নিয়মিত দেখেন এবং অ্যাডভেঞ্চার যারা পছন্দ করেন তারা অবশ্যই জানেন অতি সম্প্রতি ন্যাচার অ্যাডভেঞ্চার ক্লাব এটিএন বাংলা অ্যান্ড স্পোর্টস ভিশন লিমিটেড একটি উদ্যোগ নিয়েছে, সেটি হলো কেওক্রাডং ট্র্যাকিং কন্টেস্ট 2011। এবং ইতিমধ্যেই আপনার একটি টক শো গতদিন উপস্থাপিত হয়েছে, আপনারা বোধ করেই দেখেছেন। আজ আমরা দেখব যে যারা পার্টিসিপেন্ট সিলেক্টেড হয়েছে তাদের মধ্যে থেকে 3 জন কি বলেন, কেন তারা ট্র্যাকিং করতে যাচ্ছেন, কি তাদের উদ্দেশ্য এবং আলটিমেটলি কোনো লক্ষ্য রয়েছে কিনা, এইসব বিষয়ে কথা বলার জন্য আমরা 3 জন কন্টেস্টেন্টের সাথে শুরুতেই পরিচিত হই। আমার হাতের বাঁ পাশে রয়েছেন আবু জুবাইর, যিনি একজন প্রতিযোগী, বেশ কয়েকবার ট্র্যাকিং করেছেন, এবারও কন্টেস্টে অংশ নিচ্ছেন। কেমন আছেন? এটা ভালো আছি। রয়েছেন ববি বড়ুয়া, প্রতিযোগী স্টুডেন্ট। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। রয়েছেন আরেকজন স্টুডেন্ট প্রতিযোগী মোহাম্মদ আমিনুর রশিদ আসিফ। কেমন আছেন? ভালো। শুরু করি আবু জুবাইরকে দিয়ে। এখন আপনি কি করছেন? বর্তমানে আমি শখ ছিল আমার ফটোগ্রাফি, শখ থেকে এটা পেশায় চলে গেছি। একটা মিডিয়া ফার্ম মিডিয়া নামে ফার্ম আছে, ওটাতে আমি ফটোগ্রাফার হিসেবে কাজ করছি এবং ফ্রিল্যান্সও কাজ করছি। এবং ফটোগ্রাফি এবং ট্র্যাকিং কিন্তু একসাথে যায়, চমৎকার একটি কম্বিনেশন। এটার জন্য আমি এখন ট্র্যাকিং এ বলতে পারেন, ফটোগ্রাফি সাপোর্ট করেছে অনেক। আর খেলাধুলায় আমি জুডো প্লেয়ার ছিলাম এক সময়, তো বর্তমানে আমি জুডো কোচ এন্ড রেফারিং করছি। ওকে, ববি বড়ুয়া একটু বলবেন আপনি কি করছেন এখন? আমি সম্প্রতি বিবিএস পাস কোর্স কমপ্লিট করেছি, এখন পোস্ট গ্রাজুয়েশন নেওয়ার জন্য অপেক্ষা করছি। ওকে, আপনি যে পাহাড়ে যাচ্ছেন, সিলেক্টেড হয়েছেন, এটি আপনার অভিভাবকরা জানে? হ্যাঁ, আমার অভিভাবককে জানানো হয়েছে এবং আমার সাথে সাথে তারা আমার চেয়ে আরো অনেক বেশি এক্সাইটেড। দ্যাটস রিয়েলি গ্রেট, শুনে খুবই ভালো লাগলো। আসিফ কি করছেন? আমি ছাত্র, আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তৃতীয় বর্ষের ছাত্র। আমার সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। ও মাই গুডনেস, ইটস আ ভেরি গুড সাবজেক্ট। এত সময় পাচ্ছেন কোথায় আপনি? এর আগে আপনি ট্র্যাকিং করেছেন যতদূর শুনেছি, এবারও যাচ্ছেন, তো এই পড়াশোনার মাঝে সময় পান এতখানি? সময়টা আসলে পছন্দের বিষয়ের জন্য, প্যাশনের জন্য তো বের করা যায়। ওকে, এই যে আপনারা এসেছেন, এটিএন বাংলায় একটি নিয়মিত প্রমোশনাল গেছে এবং স্ক্রলও গেছে, আপনারা অনেকেই দেখেছেন। আমার মনে হয় দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন আপনারা এখানে আজকে এসেছেন। আমরা প্রমোশনালটি একটু দেখে চলে আসবো আলোচনায়। 3172 ফিট, 20 কিলোমিটার, 10 ঘন্টা, 15 দুঃসাহসী জয় করবে এবার। আপনি প্রস্তুত তো? এটিএন বাংলা স্পোর্টস ভিশন লিমিটেড এবং নেচার অ্যাডভেঞ্চার ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো কেওক্রাডং ট্র্যাকিং কন্টেস্ট 2011। যোগাযোগ করুন 9357-595-833-422। স্পন্সর্ড বাই আশিয়ান সিটি। চোখ রাখুন এটিএন বাংলায়। দুঃসাহসীদের মাঝে আপনারা দুঃসাহসী, তো একটু বলবেন যে প্রথম আপনি কবে শুরু করেন ট্র্যাকিং? স্কুল লাইফে যেতে হবে। প্রথমে স্কুলে যখন আমরা ছোট, তখন ভূগোল বই আমরা যখন পড়েছি বাংলাদেশের হাইয়েস্ট পিক যেটা কেওক্রাডং এত ফিট, তখনই মনে একটা ইয়ে ছিল যে এটাতে কবে উঠবেন, মানে কিভাবে উঠা যায়। তখন পরিস্থিতি এরকম ছিল না। পরে যখন উঠলাম আমরা, একবার অ্যাটেম্প দিয়েছিলাম, পারি নাই। কত সালের দিকে এটা? 2000 এর দিকে একবার অ্যাটেম্প দিয়েছিলাম, পারি নাই। বয়স কত ছিল আপনার তখন? কত হবে, 18-20। ওকে, অ্যাডভেঞ্চারের বয়স ওই সময়টা। তারপর কবে সফল হলেন? 2তে আমরা যে এটা উঠলাম, তখন ছিল তো প্রথমবার। কোন জায়গা থেকে? এবারে যে প্রতিযোগিতা হচ্ছে রুমা বাজার থেকে কেওক্রাডং পর্যন্ত, ওই পুরো জায়গাটা নাকি বগালেক থেকে? না, রুমা বাজার থেকে আমরা হেঁটে, রুমা বাজার থেকে পুরো হেঁটে আমরা তখন বগালেক যাই। বগালেক থেকে সরাসরি কেওক্রাডং উঠে যাই, মানে 12 ঘন্টা টানা হেঁটেছিলাম প্রথমবার। এবং তারপর যখন সফল হলেন তারপরে আর থেমে থাকেননি, তারপরে আরো বোধহয় বার দুয়েক কন্টিনিউ করেছেন। এমনি আগ্রহ ছিল, কিন্তু যাওয়ার পরে এটা একদম অন্যরকম একটা মেন্টাল পুরো চেঞ্জ। ন্যাচারাল যে কি জিনিস, প্রকৃতি বাংলাদেশে এত সুন্দর, এটা তো না গেলে বোঝা যেত না।
অ্যাবসলিউটলি ট্রু। আমরা চলে আসবো এই পার্টিকুলার জায়গায়। ববির যেটি আমার মনে হয় যে দুইজনেরই এক্সপিরিয়েন্স রয়েছে, আপনার কিন্তু এক্সপিরিয়েন্স নেই এবং খুব কমই আমার মনে হয় যে এই এক্সপিডিশনে অংশ নিয়েছে। আপনি এত সাহস থেকে পেলেন? এটা দুঃসাহসের ব্যাপার আমরা বলছি। না, পাহাড়ে চট্টগ্রামের মেয়ে হিসেবে পাহাড়ি ছোটখাটো পাহাড়গুলো যে টিলা বাড়ি হিসেবে চিটাগাং। বলা যায়, হ্যাঁ, বাড়ি চিটাগাং। তো ছোটখাটো টিলায় এমনিতে বেড়াতে গিয়েছি অনেকবার। তো এটা যখন দেখলাম ট্রেলারটা, তো সবসময় আগ্রহ ছিল এই ধরনের সর্বোচ্চ পাহাড় পর্বত যেগুলোতে, ওগুলোতে চড়বো, বাট অপরচুনিটি হতেও হচ্ছিল না। তো এবার যখন দেখলাম আমার স্বপ্ন এবং বাস্তবের সমন্বয় যখন হতে যাচ্ছে দেখে আমি আর একটা মুহূর্ত সময় নষ্ট করিনি। ওকে। তো আমি সরাসরি এখানে কন্ট্যাক্ট করলাম। এবং আপনি কি জানেন যে এমন একটি প্রতিযোগিতা যেখানে অনেক কিছুই হতে পারে, আপনি জানেন না পুরো পথটা, আপনি চেনেন না, আপনার সাথে হয়তো একজন গাইড থাকবে, প্রচন্ড গরম, রোদ বৃষ্টি যে কোনো সময় হতে পারে, বৃষ্টি তো যে কোনো সময় এখন হতে পারে, তারপরে ক্ষুধা লাগতে পারে, হয়তো ঠিক সময় খাবার পাবেন না, পানীয় জল পাবেন না। এই যে ব্যাপারগুলি, এই চ্যালেঞ্জগুলো কিভাবে ওভারকাম না, করবেন? বৈরী পরিবেশে আমাদের শহুরে জীবনের সমস্ত ফ্যাসিলিটিস তো আর ওখানে অবশ্যই থাকবে না। তো বৈরী পরিবেশে এই ধরনের প্রচন্ড গরম, বৃষ্টি, পাহাড় পর্বতে এগুলো হতেই পারে। তো এই সম্পর্কে আমার ধারণা আছে এবং আমি ওগুলোর জন্য নিজেকে সম্পূর্ণ ফিট মনে করছি। আর সে কারণেই আমি ভাবলাম যে যত প্রবলেমই হোক, খাবার বা গরম, বৃষ্টি এগুলো মেনে নিয়ে আমি সেখানে পার্টিসিপেট That's করব। really great. আসিফ, আপনি কেমন অনুভব করেছেন আগ্রহের ব্যাপারটি আপনার ইনস্টিটিউশনে কিংবা আপনার সারাউন্ডিংসে যারা রয়েছে, আপনি যে সিলেক্টেড হয়েছেন, তারপরে হাউ ইউ ফিল রাইট নাও? আমি যখন এটিএন বাংলার এগ্রিমেন্ট সাইনিং সেরেমনিতে ওখানে অ্যাটেন্ড করেছিলাম, ওখানে আমি শুনেছি যে অসংখ্য মেইল, অসংখ্য অ্যাপ্লিকেশন জমা পড়েছিল। তো এবং মাঝখান থেকে 20 জনের মধ্যে আমি আছি। এটা আসলে আমি নিজেকে লাকি ফিল করি। অবশ্যই দর্শকদের একটু জানিয়ে রাখি, আমরা কিন্তু বলেছিলাম প্রথমে যে 15 জন, পরে কন্টেস্টেন্টরা এত ভালো কন্টেস্টেন্ট, আলটিমেটলি আর 15-এর ভেতরে সীমাবদ্ধ থাকা যায়নি, 20 করতে হয়েছে। তো ইউ আর লাকি এনাফ যে 20-এর মাঝে আছেন। তো তারপরে আপনি কি দেখলেন? আশেপাশে যারা ছিল তারা কি আপনাকে কংগ্রেচুলেট করেছে আর আগ্রহ দিয়েছে আপনি জয় করবেন, এরকম আশা তাদের রয়েছে? আমার ফ্রেন্ডরা আমার জন্য সবসময় অনেক বড় একটা এনকারেজমেন্টের সোর্স, আমার কারেজের সোর্স, আমার সবকিছু সোর্স আমার ফ্রেন্ড এবং বাবা মা। তো বাবা মা, আমার ফ্রেন্ডরা, ওরা সবাই অনেক অনেক এক্সাইটেড এই বিষয়টা নিয়ে। তো আমি আসলে মানে এই জন্য আমিও অনেক এক্সাইটেড, এই জন্য আমার ফ্রেন্ড ও বাবা মা সবাই এক্সাইটেড। এবং এটা কিন্তু প্রতিযোগিতাও, এখানে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, আলটিমেটলি আয়োজক কমিটি চেষ্টা করবে যে পরবর্তীতে হিমালয়াস এক্সপিডিশনে তারা যেন যেতে পারে এবং হয়তোবা বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে এতে। তো আপনি কি আশাবাদী ওই পার্টিকুলার পজিশনে নিজেকে দেখতে? হিমালয় আসলে অনেক বড় স্কেলের ব্যাপার আসলে। তো আমি নিজেকে অত বড় ট্রেকার মনে করি না। আমি মনে করি যে ট্রেকিং করতেছি, যদি আমি ওই ধরনের সুযোগ পাই তাহলে আমি নিজেকে ওই ধরনের ফিট বানাবো, তারপরে আমি ওই কিছু টার্গেট করবো আর কি। আমরা জুবাইর ভাইয়ের কাছ থেকে শুনে আসি, কারণ বেশ কবার আপনি ট্র্যাকিং করেছেন। এবারে যে কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড রয়েছে পজিশন, এবং তারপর এখান থেকে আমরা হয়তো সিলেক্ট করব যে হিমালয়তে কারা যাবে। তো এই ব্যাপারটিতে আপনি কতখানি কনফিডেন্ট? ভিতরে একটা সুপ্ত বাসনা থাকে যে যেহেতু কয়েকবার গিয়েছি আমি, তখন থেকে এটা সুপ্ত বাসনা এটা তৈরি হয়েছে যে যদি চান্স পাই ট্রাই অন্তত করব ইনশাআল্লাহ। অ্যাবসলিউটলি। এবং সেক্ষেত্রে আমার মনে হয় ববির আরেকটি বাসনা রয়েছে যে প্রথম মেয়ে হিসেবে যদি ওখানে যাওয়া যায়। আরো কজন গেছে কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে পারেননি, ফেল করেছেন। সো সেক্ষেত্রে আপনার একটি সুযোগ কিন্তু রয়ে গেছে। আমার মূল লক্ষ্য হচ্ছে কিন্তু হিমালয়াস এক্সপেডিশন। তো আমি চাচ্ছি যে আমার যাত্রাপথ এটা দিয়ে শুরু হোক, আমি ছোট থেকে ধীরে ধীরে অনেক উচ্চতায় যেন যেতে পারি। ওকে। আর যদি প্রথম হয়েই যায়, টার্গেট তো সেটাও থাকবে, প্রথম যদি হয়ে যায় তাহলে তো সেটা সোনায় সোহাগা। দ্যাটস রিয়েলি গ্রেট। এবং চুক্তি স্বাক্ষর যেদিন হচ্ছিল, আমার মনে হয় যে আসিফ একটা ছোটখাটো বক্তৃতা দিয়েছিলেন, সবাই খুব পছন্দও করেছে ব্যাপারটি, যে আসলে বাংলাদেশের ন্যাচারাল বিউটিটা তুলে ধরাও কিন্তু এই কম্পিটিশনের অন্যতম মূল লক্ষ্য। তো সেক্ষেত্রে বান্দরবন যে সুইজারল্যান্ডের চেয়ে কোনো অংশে কম নয়, ইটস এ লিটল সুইজারল্যান্ড বলি, গ্রিন সুইজারল্যান্ড বলি। আপনারা যারা ট্র্যাকিং নিয়মিত করেন তারা তো অবশ্যই বলবেন ব্যাপারটি। আমি ছোট একটা ঘটনা দিয়ে এটা এক্সাম্পলটা দিতে চাই। আমরা যেবার সাকাহাফং গিয়েছিলাম, আবার সাকাহাফং থেকে নেমে আসতেছি ভোরবেলা, আমরা ওখান থেকে যাত্রা শুরু করি। তো পথটা ছিল অনেক উঁচু থেকে আস্তে আস্তে নিচে নেমে আসছে। তো একটা এরকম সমতল থেকে এরকম করে নিচে নেমে আসছে। তো
তো আমরা সমতলটা শেষ মাথায় এসে তারপর নিচে নামবো, আমরা সামনে দেখলাম যে সামনে আসলে কিছু দেখা যাচ্ছে না, পুরোটা হচ্ছে মেঘের একটা লেয়ার, আর এর উপরে ছোট ছোট দু একটা পিক দেখা যাচ্ছে, আর বাকিটা মেঘের ভিতর দিয়ে রাস্তাটা নেমে গেছে। আমি এই সিন দেখার পরে আসলে মানে দৃশ্যটা দেখার পরে আমি ওইটা এখনো প্রায় চোখ বন্ধ করলে ওই দৃশ্যটা দেখি। অ্যাবসলিউটলি, আমার কোনোদিন সুযোগ হয়নি আসলে ওই জায়গায় যাওয়ার, এবার আপনাদের বদলাতে হয়তো যাওয়া হবে, কিন্তু চিম্বুক যেখানে গেছি সেই সৌন্দর্য দেখেই মনে হয়েছে আমার যে এটা কোনো অংশেই সুইজারল্যান্ডের চেয়ে কম নয়। আমরা এই তথ্যটিও বাংলাদেশি যারা শৌখিন মানুষ হয়তো চান্স পেলেই বিদেশ চলে যান, তারা যেন এই বিদেশটুকু না যেয়ে তাদের হলিডেজগুলো বাংলাদেশেই স্পেন্ড করেন এবং বান্দরবনে যান, কক্সবাজার যান, খাগড়াছড়ি যান। আমার মনে হয় যে আরো একটু ভালো বলতে পারবেন জোবায়ের ভাই। আমি ওনাদেরকে এই কথাই বলবো যে দেশকে আগে দেখুন, দেশকে দেখুন। আমি আরেকটা আমার অভিজ্ঞতার কথা যেটা বলতে যাচ্ছি, এটা হচ্ছে আমরা রাতে মানে একদম রাতে আমরা কেবার্ডে উঠেছিলাম একবার, তো আর পূর্ণিমা ছিল, মানে এটা যে কি জিনিস, এটা কি যে সবাই তো দিনের কথা বলছেন যে সবুজ আমাদের গ্রিন সুইজারল্যান্ড, তো রাতের যে পূর্ণিমার আলোগুলো, যে চাঁদের আলো কত পাওয়ারফুল, এটা ওখানে গেলে বোঝা যায় যে গাছের ফাঁক দিয়ে রের মতন লাইট গুলো আসতেছে, মানে টর্চের আলো প্রয়োজন পড়ে না, এত আলো। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। আমি ওখানে ব্যাপার হচ্ছে কি, ঢাকায় তো মানে বাতাসটা মনে হয় অত পরিষ্কার না, তো ওখানে কি হয় তারাগুলো এত স্পষ্ট। আমাদের একবার এরকম হয়েছিল যে চাঁদ ছিল না আর কি, শুধু তারা আলোতে আমরা রাত্রিবেলা পথ চলতেছিলাম, মানে কোনো সমস্যা হচ্ছে না, তারাগুলো পুরোপুরি দেখা যাচ্ছে। এত তারা আমি আসলে কোনো সময় আকাশে দেখিনি রাতের বেলা। ভেরি রোমান্টিক অলসো। হোয়াট ডু ইউ থিংক ববি? ববি, আমার মনে হয় যে এই টাইপের পরিবেশে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। হ্যাঁ অবশ্যই, তো প্রকৃতি তো সবসময় খুব সুন্দর। এর আগে তো রাঙামাটি আমার ঘোরা হয়েছে, রাঙামাটির পাহাড় এবং রাঙামাটির পাহাড়ে বৃষ্টি, আমি বলবো বর্ষার সময় ছিল, আর তখন রাঙামাটির পাহাড়ে ঝিরিঝিরি বৃষ্টি, আর রাঙামাটির যে লেকগুলো ছিল ওই বৃষ্টিতে দূরের পাহাড়গুলো ধূসর ছায়া মাখা, নীলাভ ধূসর যে রং, নীলাভ ধূসর পাহাড় আর সেই বৃষ্টি, আমার মনে হয় যে এত সৌন্দর্য। আমার মনে হয়েছে যে জীবনে যদি বেঁচে থাকা যায় এই সৌন্দর্যগুলো দিয়েই বোধহয়, ওগুলো দেখেই বোধহয় বেঁচে থাকা যায়। ভীষণ সুন্দর সেটা। চমৎকার বলেছেন। আমরা এই পার্টিকুলার জায়গাতেই চলে আসবো, তবে ছোট্ট একটি বিরতির পর। সুপ্রিয় দর্শক, খুবই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে আছি, আমাদের সাথেই থাকুন। কেওকার্নাং ট্রেকিং কন্টেস্ট নিয়ে, যেটি আয়োজন করেছে এটিএন বাংলা স্পোর্টস ভিশন লিমিটেড এবং ন্যাচার অ্যাডভেঞ্চার ক্লাব। অলরেডি গতকালকে আমরা আয়োজন সম্পর্কে কথা বলেছি এবং আজ আমরা কথা বলছি পার্টিসিপেন্টদের সাথে, কেন তারা ইন্টারেস্টেড হয়েছেন, কিভাবে তারা সিলেক্টেড হলেন এবং কি তাদের লক্ষ্য, এই সব বিষয় নিয়ে আমরা কিছু কথা শুনেছি। চলুন আমরা বাকি কথা শুনি। যে প্রসঙ্গে কথা বলছিলাম, বাংলাদেশের সৌন্দর্য, স্পেশালি পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্য। ইতিমধ্যে ট্যুরিজম বোর্ড একটি উদ্যোগ গ্রহণ করেছে এবং ইতিমধ্যে করে আপনারা দেখেছেন যে ওয়ার্ল্ড কাপের সময় একটি চমৎকার এভি প্রেজেন্টেশন ছিল। একটু দেখে আসি প্লিজ। Here, every home is a school of celebration. Here, life happens. Welcome to the School of Life. Admission going on. Welcome to beautiful Bangladesh. Absolutely beautiful. অপূর্ব, কোনো সন্দেহ নেই। এবং আমার মনে হয় যে এই যে আপনাদের কন্টেস্টটি, এটা যখন এটিএন বাংলা ভিজুয়ালাইজ করবে এবং সারা বাংলাদেশ দেখবে, বাংলা ভাষাভাষী মানুষরা দেখবে, তখন কিন্তু একটা উৎসাহ জন্ম নেবে সবার মাঝে যে আমরা বান্দরবন যাই, তাই না? অবশ্যই। প্লিজ। যে আরেকটু বলবো অভিজ্ঞতা, যে এটা হ্যাঁ, আমরা যেহেতু শহরে থাকি, যান্ত্রিকতার মধ্যে থাকি, আমার মনে হয় নিজেদের একটু রিফ্রেশ করার জন্য আমাদের যাওয়া উচিত সবাইকে, কারণ ওইখানে এয়ার পলিউশন নাই, সাউন্ড পলিউশন নাই, এমনকি যখন আমরা উপরে যাই
তখন মানে হার্টবিটটা শোনা যায়, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, যে কানে শুনতেছি হার্টবিট, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং। এটা অন্যরকম। এটা আপনাদের প্রিপারেশন কেমন? প্রিপারেশন বলতে আপনি অলরেডি সিলেক্টেড হয়েছেন, এখন কিন্তু নিজস্ব কিছু প্রিপারেশন আছে, হয়তোবা ইতিমধ্যে মাঝখানে ফিটনেস লেভেল হয়তোবা ওইভাবে জাজ করা হয়নি, এখন নিজেকে জাজ করে নিতে হবে কারণ কম্পিটিশনে অংশ নিচ্ছেন, একটু প্রিপারেশনেরও ব্যাপার আছে, এগুলি কেমন করছেন? আমি যেহেতু খেলাধুলার সাথে জড়িত, আপনার আমার ক্ষেত্রে আমার কনফিডেন্স সবসময় থাকে যে আমি ফিট। গ্রেট। আসিফের ক্ষেত্রে? আমি খেলাধুলার সাথে জড়িত না, কিন্তু আমার কাছে হাঁটাটা অনেক ভালো লাগে। আমি প্রায় হেঁটে হেঁটে এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, বাসা থেকে বুয়েট পর্যন্ত হেঁটে হেঁটে যাই প্রায়। তো আমার কাছে মনে হয় সবকিছু ঠিক আছে, আমি কনফিডেন্ট। এবং সেই সাথে আমার মনে হয় যে মাসেল ক্র্যাম্প কিংবা পুল যাতে না করে এবং প্রপার ওয়ার্ম আপ করে নেওয়া, এই ব্যাপারগুলো তো আপনাদের অবশ্যই বলা হয়েছে এবং আপনারা সেই অনুযায়ী করছেন। আমাদেরকে কিছু ওয়ার্ম আপ দেখিয়ে দেওয়া হয়েছে, আমরা ওগুলো মোটামুটি প্রায় নিজেরা দেখতেছি, এবং আমরা আশা করি যখন আমাদের কন্টেস্ট শুরু হবে তার আগে আমরা সেসব ওয়ার্ম আপ করে নেবো, যাতে আমাদের যাওয়ার মাঝখানে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, কোনো ধরনের মাসেল পুল করা যেন না হয়। ববির ক্ষেত্রে? ওয়ার্ম আপের যে ব্যাপারটা, আমি বাসায় মোটামুটি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। তো আর যেটা হচ্ছে সমস্ত অযোগ্যতা, যেটা বলবো যে এর আগে করার এক্সপিরিয়েন্সটা আমার নেই, ট্রেকিং এর এক্সপিরিয়েন্স নেই, আর স্পোর্টসের সাথেও তো আমি রিলেটেড নই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার যে মনোবল আর সমস্ত অনভিজ্ঞতাকে এটাই ঢেকে দেয়, হ্যাঁ এটাই ছাপিয়ে যাবে। দ্যাটস রিয়েলি গুড। এবং আমার মনে হয় যে আপনি কতখানি কনফিডেন্ট যে 20 জন সিলেক্টেড হয়েছে প্রত্যেকেই হয়তোবা শেষ প্রান্তে পেরিয়ে যাবে এবং খুব ভালো একটা কম্পিটিশন হবে? হোয়াট ডু ইউ থিংক? শুরুতে তো কম্পিটিশন সম্পর্কে বা কম্পিটিশনের প্রাইজ মানি সম্পর্কে এসব দেখে তো আর আগ্রহ নিইনি, আর সেটা জানতামও না, পরে জানতে পেরেছি সেটা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেউ কারোর ট্র্যাকিং হচ্ছে, আমি যাব সেটাতে, এবং অবশ্যই আমি সেটার চূড়াতে উঠবো সবার আগে। আর অনেকে প্রফেশনাল ট্র্যাকারও এখানে আছেন যাদের এর আগে অনেক অভিজ্ঞতা আছে, তো ওদের সাথে কম্পিট করা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওখানে গিয়ে আমি এমন কোনো পদক্ষেপ নিব না যে পুরো কম্পিটিশন শেষ করার আগেই আমাকে বাদ পড়ে আসতে হয়, তাড়াহুড়োর কোনো ব্যাপারটা নেই। সো আমার নিজের সেফটিটা অবশ্যই আমি খেয়াল করব। অ্যাবসলিউটলি। এবং সেক্ষেত্রে অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে বলা যেতে পারি যে উই হ্যাভ টেক লট অফ মেজার্স, একদম টপ লেভেলের পারমিশন থেকে শুরু করে সব পারমিশনই নিয়ে আছে, শুধু আপনাদের সিকিউরিটির ব্যাপারটি, হয়তো সেফটির ব্যাপারটি আপনাদের নিজেদেরও একটু খেয়াল রাখতে হবে। আরেকটি ব্যাপার যে অনেক ফেডারেশন রয়েছে বাংলাদেশে, 32টি ফেডারেশন, অনেকগুলো অ্যাসোসিয়েশন রয়েছে। আপনার কি মনে হয় না যে অ্যাডভেঞ্চার স্পোর্টস এর একটি ফেডারেশন হওয়া উচিত, যেখানে হয়তো ট্রেকিং দেখানো যেতে পারে? আমরা এখন যে ফুটেজটি দেখব সেটা অ্যাডভেঞ্চার সুইমিং এর। দেখুন একটু ফুটেজটি। এটি হয়েছিল আজ থেকে প্রায় 1.5 বছর আগে। এটি টেকনাফের শাহপরি দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত প্রায় 14 কিলোমিটার সুইমিং, এবং আপনাদের মতো দুঃসাহসিক এরকম সুইমার সারা বাংলাদেশ থেকে 14 জনকে সিলেক্ট করা হয়েছিল, এবং দ্যাট ইজ এ ফ্যান্টাস্টিক কম্পিটিশন। এবং দেখা গেছে যে এরকম মেয়ে ছিলেন 4 জন এবং ছেলে 10 জন, তাদের মধ্যে থেকে একটি মেয়ে প্রথম হয়েছে 4 ঘন্টা 34 মিনিট সুইমিং করে, যেটা আজকে ববি কনফিডেন্ট যে সে প্রথম হবে, ওরকম একটি মেয়ে প্রথম হয়েছে। এবং পুরো ব্যাপারটি এটিএন বাংলা শুট করেছে, এটিএন বাংলা আয়োজকদের মধ্যে একটি সংগঠন ছিল, এবং পরে বহুবার এটি প্রচার হয়েছে এবং দর্শকদের মাঝে কিন্তু দারুণ উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ওয়ার্ল্ড কাপের কারণে এবছর এই কম্পিটিশনটি শুরুতে করা যায়নি, তবে আয়োজক যারা রয়েছেন আশাবাদী হয়তো শেষ ভাগে, এই বছরের শেষ ভাগে সেটি আবারও করা সম্ভব। যে প্রসঙ্গে ছিলাম, যে আপনার কি মনে হয় না যে একটি ফেডারেশন দরকার? অবশ্যই আমার এটা গভর্নমেন্টের সহযোগিতা করা উচিত অবশ্যই, এবং গভর্নমেন্ট দেখে আপনাদের মতো অ্যাডভেঞ্চার প্রিয় মানুষগুলি একটা প্ল্যাটফর্ম পায় কিন্তু কাজ করে। একটা কথা না বলে পারছি না যে আমি জানি অন্য ফেডারেশনের আছে কিনা, কিন্তু আমাদের জুডো ফেডারেশনে আমরা ফার্স্ট 3 জন জুডোকা, আমরা নিজের একটা সংগঠন মানে নামতাম না, মানে এরকম অ্যাডভেঞ্চার করার জন্য প্রতি বছর 2 বার 3 বার ট্রাই করতাম। তখন থেকে ফার্স্ট কিন্তু জুডো ফেডারেশন থেকে আমরা অ্যাটেম্প নিই এবং যাই। ওকে, দ্যাটস গুড, দ্যাটস নাইস। আসিফ একটু বলবেন, একটু আগে সাকা হাফং, আমার উচ্চারণ করতে সমস্যা হচ্ছে, এই পাহাড়টি আমি যতদূর জানি এখন বোধহয় বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, আমি যদি ভুল না করে থাকি। তো আপনার কি মনে হয় যে কোনো এক সময় হয়তো এখানেও ট্রেকিং কম্পিটিশন আয়োজন সম্ভব, এবং আপনি গেছেন কিনা আপনার এক্সপিরিয়েন্সটা বলুন। আমি সাকা হাফং এ গিয়েছি 2008 সালে। সম্ভবত নেচার অ্যাডভেঞ্চার ক্লাব থেকে প্রথম ওখানে যাওয়া হয়েছিল, এবং আমরা ওনাদের সাথে যোগাযোগ করি মনে হয় 2য় বা 3য় টিম হিসাবে ওখানে গিয়েছি। তো
সাকাফং 3488 ফিট মোস্ট প্রবাবলি, আমি যদি ভুল না করি। তো কেরকরং হচ্ছে 3172 ফিট। তো ওটা অনেক অনেক উঁচু, এবং আমার জানা মতে ওটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়। ওটা জিপিএস দেখা গেছে, জিপিআর দেখা গেছে। তো আমার কাছে মনে হয় যে যদি অ্যাডভেঞ্চারটাকে অন্য লেভেলে নিয়ে যাওয়া যায়, নিয়ে যাওয়ার একটা অ্যাটেম্পট নেওয়া হয়, তাহলে ওখানে হয়তো এরকম একটা কন্টেস্ট অ্যারেঞ্জ করা যেতে পারে। সেটা হয়তো সম্পূর্ণ অন্য লেভেলের একটা জিনিস হবে। ওকে, আমরা আশাবাদী যে পরবর্তীতে হয়তো এই ধরনের উদ্যোগও আসবে, এবং এই উদ্যোগ দেখার পরে হয়তো অনেক সংগঠন ইন্টারেস্টেড হতে পারে, যে পার্সোনালি অনেকেই হয়তো গেছেন কম্পিটিশন আকারে এটাকে নিয়ে আসা, এবং তখনই আসলে সত্যিকারের স্পিরিটটা বোঝা যায়। সবশেষে আমার মনে হয় তিনজনেরই একটু আমরা চাইবো যে দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন, অনেকেই হয়তো অ্যাডভেঞ্চার পছন্দ করেন, পরবর্তীবারের জন্য প্রিপেয়ার্ড হবেন। তা আপনাদেরকে দর্শকদের উদ্দেশ্যে কিংবা আপনাদের মতো জেনারেশনে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলার রয়েছে কিনা? আমি একটা কথা অবশ্যই বলতে চাই, আমার কাছে সৌন্দর্য মনে হয় হচ্ছে বৈচিত্র্য। তো একই রকমের জায়গায় বারবার না গিয়ে একটা নতুন জায়গা জাস্ট ট্রাই করে দেখা যায়। বান্দরবন গিয়ে দেখি কিরকম সুন্দর, এবং আমি মোটামুটি এনশিওর করতে পারি যে গিয়ে আপনারা হতাশ হবেন না। একটা অন্যরকম সুন্দর, সবুজের একটা অন্য রং আছে ওখানে, ওই রংটা পাওয়া যায়। ভেরি ওয়েল সেড, থ্যাংক ইউ ভেরি মাচ। ববি প্লিজ। এক্ষেত্রে যেটা বলবো যে ছেলেরা তো অনেক বেশি পার্টিসিপেট করেই, তো মেয়েরা তো অবশ্যই বলবো একদম ঝাঁপিয়ে পড়ো, কারণ প্রকৃতির এত কাছাকাছি আসা, সেটাকে অন্যভাবে দেখা, অন্যভাবে জানা, আর নিজেকে বিশেষ করে প্রকৃতির মাঝে, মানুষ তো প্রকৃতির মাঝেই সবসময় ছিল, প্রকৃতির মাঝে নিজের পরিচয়টাকে অন্যভাবে দেখার জন্য, নিজেকে ফিরে পাবার জন্য আমার মনে হয় যে অবশ্যই অংশগ্রহণ করা উচিত। আর এক্ষেত্রে সরকারি সহযোগিতাও বলবো, কারণ আমাদের বাংলাদেশ এত সুন্দর, আর এখানকার অনেক পাহাড় আছে, আমরা হয়তো হাতে কোনো কয়েকটা নাম জানি, কিন্তু আমাদের দেশের আনাচে কানাচে অনেক পাহাড় পর্বত আছে, অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, যেটা আমাদের হ্যাঁ এক্সপ্লোর করা হয়তো হয়নি। হিডেন অ্যাডভেঞ্চারার অনেক বাংলাদেশে, তো ওরা হয়তো বা গুটি কয়েক সীমিত কেউ জানে, পেলে হয়তো আরো ভালোভাবে এটি করা সম্ভব এবং তুলে ধরা সম্ভব। হ্যাঁ, ট্যুরিজমটাও বিকশিত হবে আর আমাদেরও ভালো মনোরঞ্জন হবে এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে জুবাইরের পালা। আমাদের ইয়াং জেনারেশন অনেকভাবে সময় নষ্ট করে, আমি তাদের জন্য বলবো যে আপনারা বের হন। আমাদের প্রকৃতিকে ভালোবাসি যারা, তারা তো বের হবেই, তাদের একটা আগ্রহ থাকেই। আর এমনিও সবাইকে বলবো একটু বের হন। আর আমাদের মেইন স্ট্রিম থেকে বাইরে আদিবাসী ভাইরা যারা আছেন, তাদের সম্পর্কে কিন্তু আমরা অনেক কিছু জানি না। অন্তত ওদের জন্য, ওনাদেরকে জানার জন্য, ওনারা কিভাবে লাইফ লিড করেন, কিভাবে থাকেন, ভাই বোনরা ওনারা কিভাবে, মানে এত সুযোগ, মানে শহরে সুযোগ সুবিধা ছাড়া কিভাবে তারা থাকেন, তাদের সাথে সংগতি প্রকাশের জন্য। তারপর ওনারা যে কত ভালো সরল, না গেলে বোঝা যাবে না। একই দেশে ভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ আমরা কিন্তু পেলাম এখান থেকে। আমার মনে হয় এই বিষয়গুলি নিয়ে কাজ করার অনেক স্কোপ রয়েছে। শুরু হলেই কিন্তু একটি জায়গায় যে দেখা যায় যে উৎকর্ষতা সাধন করা গেছে। তিনজন চমৎকার মানুষকে, তিনজন প্রতিযোগীকে এটিএন বাংলার পক্ষ থেকে, আশিয়ান সিটি ভিশন 2020 এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আর আশিয়ান সিটি এবং আমরা ভুলে গিয়েছিলাম, এটা অবশ্যই বলতে হয়, অবশ্যই ধন্যবাদ জানাতে হয় স্পোর্টস ভিশন এবং এটিএন বাংলা এই উদ্যোগটা যে নিয়েছে, স্টার্ট অন্তত করেছে, এই জন্য আমরা সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আমরা খুবই প্রাণবন্ত আলোচনা শুনলাম, এবং একটি বিষয় সত্যি ভালো লাগছে যে এই কম্পিটিশনটির মূল লক্ষ্য হলো আসলে অ্যাক্টিভ ইয়ুথকে প্রমোট করা। যুব সমাজ অনেক দিকে ডাইভার্টেড হচ্ছে, সেখান থেকে যুব সমাজকে ফিরিয়ে আনার জন্য অ্যাডভেঞ্চারাস স্পোর্টস একটি অন্যতম উপায় হতে পারে। পাশাপাশি ন্যাচারের যে কনজারভেশন, এটিও একটি উদ্দেশ্য। আর ইন দ্য লং রান যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন, তারা আমরা আশা করব যে পরবর্তীতে হিমালয়াস এক্সপিডিশনে যাবেন, এবং সবচাইতে বড় সেটি হলো বাংলাদেশের ট্যুরিজমকে বিকাশ সেদিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা আশা করি বাংলাদেশের যে পার্বত্য যে চমৎকার সৌন্দর্য রয়েছে, এই সৌন্দর্যটুকু আমরা তুলে ধরতে সক্ষম হব এই প্রতিযোগিতার মাধ্যমে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।